খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সোনারপুরে অভিষেককে ঘিরে ধরে টানা হেচড়া, চোর চোর স্লোগান, ছোড়া হলো ইট, জুতো, ডিম, ছিঁড়ল জামা, মাথা বাঁচাতে পড়তে হলো হেলমেট। নিহত কর্মীর ঘরে বন্দি অভিষেক, বাইরে মারমুখী জনতা, অসহায় নিরাপত্তা কর্মীর ফোন সোনারপুরের আইসিকে। সোনারপুরে ভেড়ি থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর। বসিরহাটে দুর্নীতিতে গ্রেপ্তার আরও এক। জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি। দমের যাওয়ার ছেলে নই, সিআইডির সামনে মাথা নত করবেন না, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কিশোরীদের জন্য HPV টিকা দেবে সরকার, আগামী 3 মাস চলবে কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে শুভ উদ্যোগের সূচনা আজ। রবিবারও দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা। উদ্বোধন হয়ে গেল স্বচ্ছ অ্যাপের, রাস্তায় ময়লা দেখলেই পাঠিয়ে দিন সরকারকে। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল সুজিত নাথ মিত্র, জল্পনার অবসান ঘটিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের। প্রথমে ডিম, মাছ, ভাত, পরে শাক ভাত, শেষে ভাত, তারপর না খেয়ে মরবে সব। আমরা দায় নেব কেন? সরকার কোন দিকে তাকাবে না? কড়া বার্তা দিলীপের। আরজি করের যে ইমার্জেন্সি বিল্ডিং এ ঘটেছিল অভয়াকাণ্ড, সেই ভবনেই মদের আসর, নয়া ভিডিওই তোলপাড়। মিলবে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বাংলায় চালু হচ্ছে মোদী সরকারের বিশেষ এই প্রকল্প। এলপিজি সিলিন্ডার নিয়ে বড় খবর, 1 জুন থেকে বদলে যাচ্ছে নিয়ম, টান পড়বে পকেটে। বকেয়া ডিএ নিয়ে শুভেন্দুর বড় চমক, কোনো নোটিশ ছাড়াই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। মমতার কোম্পানি বন্ধ হচ্ছে বুঝেই দল ছাড়ার লাইনে চোর কোটিপতি নেতারা, কটাক্ষ অধীরের। চন্দননগর কর্পোরেশনের 30 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, বদলের পর ভাঙল প্রথম কর্পোরেশন বোর্ড। সিঙ্গুরেই ফেরানো হবে টাটাদের, বাংলার শিল্প ভাবমূর্তি ফেরাতে শ্রমিক ভট্টাচার্যের বড় ইঙ্গিত। নিজের বুথেও হার মমতার, ভবানীপুরে ভরাডুবি তৃণমূলে, পুরো ভোটের আগে ঘাসফুল শিবিরে অশনি সংকেত। ভিসার মেয়াদ শেষের পরও দিল্লিতে অবৈধভাবে বসবাস, গ্রেপ্তার 5 বাংলাদেশি। মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত মা, বাংলার বুকে তোলপাড় ফেলা ঘটনা, চলল দেদার লুটপাট। আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী পদে শপথ নেবেন 12 জন বিজেপি বিধায়ক। বাল্যবিবাহে শীর্ষস্থানে রয়েছে বাংলা, তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন দিলীপ। 2024-এও ভোট দিয়েছি, নতুন সরকার টিকতে দেবে না, তাই বাংলাদেশে ফিরছেন বাচ্চু শেখেরা। বীরভূমে বেআইনি বালির ব্যবসা, পলাতক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, মিলল লক্ষ লক্ষ টাকা, বাজেয়াপ্ত 50 ভরি সোনার গয়নাও। রাহুলের সঙ্গে যোগাযোগ, ভোটে ভরাডুবির পরই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেন মমতা। 12 পাতা তথ্য দিতে হবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করার শেষ দিন কবে? আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই টিএমসি নেতাই গ্রেপ্তার। গুজবে কান দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে হবে ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বললেন শুভেন্দু। দীর্ঘক্ষণ ফোনে কথা মমতা রাহুলের, 6 জুন বৈঠকে ইন্ডিয়া জোট। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাতিল অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, তোলপাড়ের মাঝেই মুখ খুললেন মন্ত্রী। ধর্মীয় অবমাননা থেকে উস্কানিমূলক পোস্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নতুন FIR। আমি শান্তিনিকেতনে থাকি না, অভিষেকের মন্তব্যের পরই কালীঘাটের বাড়িতে গিয়ে আইনি নোটিশ ধরালো সিআইডি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করলো নবান্ন, বাকিরা কবে পাবেন স্পষ্ট হতে পারে শুভেন্দুর বৈঠকে। আঙ্গুল ফুলে বটগাছ, তৃণমূলের দুর্নীতি ও থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক মন্ত্রী দিলীপ ঘোষ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সুদ সহ ফেরত দিতে হবে, কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পূরণ করতে হবে মাত্র 3 পাতা, অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতর্ক উড়িয়ে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর। অন্নপূর্ণা ভান্ডারের কাজে বিএলওদের নিযুক্তির বিরোধিতা, বিডিওর দ্বারস্থ শিক্ষকরা। তৃণমূলের গড়ে বড় ধাক্কা, মেয়র সহ 30 কাউন্সিলরের গণ ইস্তফা, ভেঙে পড়ল প্রথম পুর বোর্ড। আরজিকর তদন্তে দিল্লি থেকে শহরে দুধে সিবিআই অফিসার, তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে গতি বাড়াচ্ছে তদন্তকারী সংস্থা। মুর্শিদাবাদে ফের পুরুষ লক্ষ্মী, রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের 8টি অ্যাকাউন্টে ঢুকল টাকা। গুজব নয়, অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করাতে বাড়ি বাড়ি লোক যাবে, জানিয়ে দিলেন শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,42,00,000, অন্নপূর্ণা যোজনা কতজন পাবেন? মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শরীর, প্রাণ হারালেন হুগলির লরি চালক, অথই জলে 2 ছেলে মেয়ে। এখান থেকে আমার মৃতদেহ উদ্ধার হোক, আমি যাব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক।
নন্দীগ্রাম থেকে বহরমপুর অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার, নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় হাসপাতাল চত্বরে অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটরসাইকেলে সওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, ডিম। কোনো মতে অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। ডিম, জুতো থেকে বাঁচাতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এদিনই প্রথম প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে সোনারপুরের দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান অভিষেক। প্রথম কামাল গাজী মোড়ের কাছে অভিষেকের গাড়ি থামতেই তাকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়। এরপর সোনারপুরের দলীয় কর্মীদের বাড়িতে পৌঁছতে গাড়ি থেকে নেমে এক দলীয় কর্মী মোটরসাইকেলে ওঠেন অভিষেক। মোটরসাইকেল কিছুটা এগোতেই অভিষেককে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন হয় যে ভিড় ঠেলে এগোতেও পারছিল না মোটরসাইকেল। কোনো রকমে অভিষেককে নিয়ে মোটরসাইকেল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীরা, কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেল এগোতে পারেনি। তখন অভিষেককে ঘিরে ধরে কার্যত টানা হেঁচড়া শুরু হয়। তৃণমূল শীর্ষ নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, ডিম, জুতো। ধস্তাধস্তিতে অভিষেকের জামাও ছিঁড়ে যায়। অভিষেকের মাথা বাঁচাতে কোনো মতে একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়। অভিষেকের অবশ্য দাবি, পুলিশ নয় দলীয় কর্মীরাই তাকে হেলমেট পরিয়ে রক্ষা করেছেন। এরপরেও অবশ্য কোনো মতে নিহত দলীয় কর্মীর বাড়ি পর্যন্ত পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে কোনো পুলিশ কর্মী ছিল না। অভিষেক বলেন, আমার চশমা ভেঙে দিয়েছে একজন পুলিশ কর্মী, প্রশাসনের কেউ ছিলেন না। দলীয় কর্মীরা আমাকে হেলমেট পরিয়ে দিয়েছে বলে বেঁচে গিয়েছি। আমি হাইকোর্টে যাব। ঘটনাস্থল থেকে এই পুলিশ সুপারকে ফোনে যোগাযোগ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন অভিষেক। তিনি জানিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত তাকে হেনস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করবে তিনি এলাকা ছাড়বেন না। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 4 চাকার গাড়ি নয়, 2 চাকার বাইকে করে সোনারপুরে যাচ্ছিলেন তিনি, কিন্তু নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথারি চর ঘুষি মারা হয় অভিষেকের মাথায়, ঘাড়ে, গায়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ওই নিহত কর্মীর পরিবারের সঙ্গে ঘরেই রয়েছেন, কিন্তু বাড়ির বাইরে উন্মত্ত জনতা অপেক্ষা রয়েছেন কখন অভিষেক বাইরে বেরোবেন। কাজেই আবারও তার উপর হামলার আশঙ্কা থেকে যাচ্ছে। সেই আশঙ্কা থেকেই সোনারপুরের আইসিকে ফোন করলেন অভিষেকের অসহায় নিরাপত্তা রক্ষী। শনিবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে যাওয়ার পথে তার গায়ে ডিম ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত নিজের মাথা বাঁচাতে মাথায় ক্রিকেট হেলমেট পরে হেঁটে নিহত কর্মীর বাড়িতে পৌঁছতে হয় ডায়মন্ড হারবারের সাংসদকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন অভিষেক। শনিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভোট পরবর্তী হিংসার জেরে প্রাণ হারানো দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার বেলেঘাটা হয়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মাঝপথে কালীঘাটের বাড়িতে গিয়ে সিআইডির একটি নোটিশও গ্রহণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে সোনারপুরে ঢোকার আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছিল। পাটুলির কাছে ঢালাই ব্রিজ থেকে শুরু করে সোনারপুরের কামরাবাদ সর্বত্রই কালো পতাকা হাতে রাস্তায় জড়ো হয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা। ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। বহু জায়গায় বিক্ষোভকারী মহিলাদের হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোনারপুরের কাউন্সিলরের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। নানা অভিযোগে তৃণমূল কাউন্সিলরদের ধরপাকড় লেগেই আছে। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে পরপর আরও 2 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ, অন্যজন জড়িয়ে তোলাবাজি এবং দুর্নীতির সঙ্গে। বসিরহাট পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মোটা টাকার বিনিময়ে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। যাদের সত্যি ঘর প্রয়োজন, গোপালকে টাকা দিতে না পারায় তারা ঘর পেতেন না। অনেকে আবার তাকে টাকা দিয়েও ঘর পাননি বলে জানিয়েছেন। এছাড়াও এলাকার আরও কিছু দুর্নীতির সঙ্গে গোপালের যোগ রয়েছে বলে দাবি করছেন এলাকার মানুষ। অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দেবেন বলে অনেকের কাছ থেকে অনেক টাকা তুলেছেন গোপাল। প্রতিশ্রুতি অনুযায়ী তারা কেউ ঘর পাননি। গোপালের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ ছিলই, কিন্তু কিছুদিন আগে তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভও দেখান কয়েকজন। তখন থেকেই কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি উঠেছিল। শুক্রবার রাতেই গোপালের বাড়িতে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজ্যের জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা কমানো দরকার। ইতিমধ্যেই এই রাজ্যে জনগণনা শুরু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নিয়োগ করা হয়েছে অফিসার, জারি হয়েছে বিজ্ঞপ্তি। এবার এমন আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক বড় আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সরকারের আমলে বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ করার স্পষ্ট ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ শনিবার বিধাননগরে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সরাসরি এমনই আর্জি জানালেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে জনসংখ্যা বেড়ে গেলে সকলকে সরকারি পরিষেবা দেওয়া
সম্ভব নয়। তার উপর পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষকে বিদ্যার শিক্ষা পরিষেবা, কর্মসংস্থান এবং নানা সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতির কথা অনুভব করে মুখ্যমন্ত্রীকে বিজেপির রাজ্য সভাপতির আর্জি। একটা সময় ছিল যখন পোলিও প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধা পেতেন। ধর্মান্ধ প্রচারের কারণে সমস্ত রোগকে আমরা নির্মূল করে ফেলতে পারিনি। সরকার সবে হয়েছে, কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন স্বাস্থ্যমন্ত্রী। এই আবহে আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কদিনের মধ্যে মানুষের আবেগ ছুঁতে পেরেছেন। একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন। বানতলায় টিকাকরণ অনুষ্ঠানে গিয়ে অনিতা দেওয়ানের গণধর্ষণের ঘটনা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। আর ঘটনার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শ্রমিক বলেন, সুস্থ ও স্বাভাবিক সমাজে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে ফ্ল্যাগশিপ প্রজেক্ট তৈরি করে সরকারি প্রচারের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিতে হবে। জমির ওপর মানুষের চাপ কমাতে হবে। পরিবার পরিকল্পনা করে মহিলাদের বিকাশ ঘটাতে এবং শিক্ষা, আর্থ, সামাজিক বিকাশের দিকটিও মাথায় রাখতে হবে। এই রাজ্যে জন্ম নিয়ন্ত্রণের যথেষ্ট প্রয়োজন। শনিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়িতে পৌঁছয় সিআইডির দল। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগ কাণ্ডে তদন্তকারীরা সেখানে যান বলে সূত্রের খবর, কিন্তু কেউ দরজা খোলেনি বলে অভিযোগ। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনের বাইরে যখন পুলিশ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কালীঘাট রোডের বাড়িতে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্পষ্ট উত্তর, ইডি সিবিআই এর সামনে মাথা নত করিনি, সিআইডির সামনেও করব না। সূত্রের খবর, আগামী সোমবার বেলা 12টায় ভবানী ভবনে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো বেলেঘাটায় দলীয় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিধায়ক কুণাল ঘোষের কার্যালয়ে যান তিনি। তারপরে ফেরেন কালীঘাট রোডের বাড়িতে। তারপরে তার সোনারপুর আরেক দলীয় কর্মীর বাড়িতেও যাওয়ার কর্মসূচি ছিল। তারপর কালীঘাট রোডের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিষেক। সিআইডি কোন ঘটনায় তার শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছেন তার তৃণমূল সাংসদের কাছে জানতে চাওয়া হলে অভিষেকের উত্তর, আমি ওই বাড়িতে থাকি না। যারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন তারা জানেন কেন সিআইডি শান্তিনিকেতন গিয়েছেন, তাও তিনি জানেন বলে জানান সাংসদ। অভিষেকের সপাট প্রতিক্রিয়া, ইডি সিবিআই এর সামনে মাথা নত করিনি, সিআইডির কাছেও করব না, আমি দমে যাওয়ার ছেলে নই। এরপরে সংবাদ মাধ্যমের দ্বারা অভিষেক সিআইডি কর্তাদের কালীঘাটের বাড়িতে যাওয়ার কথা বলেন তিনি। রাজ্য জুড়ে আজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPVর ভ্যাকসিন দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। বিধাননগর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 14 বছর বয়সী মেয়েদের রাজ্য জুড়ে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। গত 28শে ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে দেশজুড়ে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের স্টেট লেভেলে সমস্ত রকম প্রশিক্ষণ সম্পূর্ণ, জেলা স্তরের প্রশিক্ষণ চলছে, এরপরে ব্লক লেভেলের প্রশিক্ষণ শুরু হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিমোটের সাহায্যে গোটা রাজ্য জুড়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন SSKM হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ডেরও। প্রথম টিকা পাওয়া 2 কিশোরীর হাতে তুলে দেন সার্টিফিকেট। আজ শনিবার থেকে 235টি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। 3 মাস ধরে 7.5 লাখ মেয়েদেরকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই টিকা কর্মসূচির প্রচার 3 মাস ধরে চলবে সমস্ত সরকারি টিকা প্রদান কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে ইউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকের ওটিপির মাধ্যমে অনুমতি নিতে হবে। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় রবিবারও রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমতে পারে, তবে কয়েক জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে চলবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গে পরের সপ্তাহে আবার বাড়বে বৃষ্টি। শনিবারও ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেজন্য ওই জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য পাকিস্তান থেকে অন্ধ্রের উত্তর উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দক্ষিণ ওড়িশার উপর দিয়েও বিস্তৃত রয়েছে ওই অক্ষরেখা। অন্যদিকে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। তারপরে ক্রমে কমবে বৃষ্টি। উত্তরবঙ্গে 4 জুন থেকে আবার বাড়বে ঝড় বৃষ্টি। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, হঠাৎ পানের পিক ফেলে দিলেন রাস্তায়, কিংবা গুটকা থু করে ফেলে দিলেন, সেই সব দিন এবার শেষ। কারণ বিজেপি সরকার এবার রাস্তাঘাট পরিষ্কার নিয়ে অত্যন্ত কড়া। কারণ এবার থেকে রাস্তা নোংরা করলেই পদক্ষেপ করবে সরকার। যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে আনা হয়েছে স্বচ্ছ অ্যাপ। প্রাথমিকভাবে রাজ্যের 10টি পুরসভায় এই অ্যাপের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। কোনো এলাকায় আবর্জনা বা নোংরা জমে থাকলে নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে সেই আবর্জনার ছবি তুলে সরাসরি প্রশাসনের কাছে আপলোড করে অভিযোগ জানাতে পারবেন। জরিমানার ব্যবস্থা, সেপ্টেম্বর মাস থেকে যেখানে সেখানে থুতু, পানের পিক ফেলা বা নোংরা ছড়ালে বড় অঙ্কের জরিমানার নিয়ম চালু করা হচ্ছে।
রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হলো হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্রকে। শুক্রবার তার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এর আগে রাজ্য সরকার দুজন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছিল। এবার রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিকের পদেও নতুন মুখ আনলো সরকার। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল শুরু হয়েছে। মুখ্য সচিব পদে মনোজ আগরওয়ালকে নিয়োগের পর অ্যাডভোকেট জেনারেলের পদ নিয়েও জোর চর্চা চলছিল প্রশাসনিক ও আইন মহলে। তৃণমূল সরকারের আমলে এই পদে ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। বিজেপি ক্ষমতায় আসার পর গত 5ই মে তিনি পদত্যাগ করেন। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, রাজ্যের হয়ে আদালতে সওয়াল করার দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সুরজিৎ নাথ মিত্রের নাম ঘোষণা করা হলো। জানা গিয়েছে 1983 সালের মার্চ মাস থেকে আইন পেশায় রয়েছেন সুরজিৎ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1978 থেকে 1982 সালের মধ্যে আইন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে দেওয়ানি এবং বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেছেন। আইনজীবী হিসেবে বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিগত মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছেন এতদিন। আইন মহলে অভিজ্ঞ এবং পরিচিত মুখ। 2023 সালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাকে। ওই মামলায় রাজ্যপালের পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সময় বিষয়টি নিয়ে যথেষ্ট রাজনৈতিক ও আইনি চর্চাও হয়েছিল। ডিটেক ডিলিট ডিপোর্ট সরকারের এই 3D নীতিতে এখন কোপকাত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ইতিমধ্যেই তাদের ডিপোর্টের প্রক্রিয়া শুরু করেছিলেন সরকার। এবার এই অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বললেন, হোল্ডিং সেন্টারে যে থাকার ব্যবস্থা করা হচ্ছে ওখানে মাস মাস পৌঁছতে হবে ওদেরকে। শুক্রবারই 80 জনের মতো অনুপ্রবেশকারী হাকিমপুর সীমান্তের চেকপোস্টে হাজির হন। তবে এদিন কাউকেই সীমান্ত পারে যেতে দেওয়া হয়নি। বিকেলের দিকে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সীমান্তের জড়ো হওয়া বাংলাদেশিদের নিয়ে যাওয়া হয় হোল্ডিং সেন্টারে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে 3টি জায়গায় হোল্ডিং সেন্টার করা হয়েছে। সেন্টারগুলি করা হয়েছে তেঁতুলিয়া পথের সাথী, ময়দিয়া এবং চারঘাট এলাকায়। মঙ্গলবার হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের রাতেই পুলিশ নিয়ে যায় হোল্ডিং সেন্টারে। 11টা জেলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় রোজই ধরা পড়ছে কিভাবে নিত্য ভিড় জমছে হোল্ডিং সেন্টারগুলিতে। এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বলেন, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব, কারণ আমরা কোনো দায় নেব না, ভালোই চলে যান। বাংলা মুর্শিদাবাদের লালগোলার হোল্ডিং সেন্টার নিয়ে একটি প্রতিবেদন করেছিল। সেখানে এক ফুড ডেলিভারি সংস্থার কর্মীর সঙ্গে দেখা হয়। তিনি জানিয়েছিলেন, হোল্ডিং সেন্টারে যারা রয়েছে তাদের খাওয়া দাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মূলত বিডিও অফিস থেকে তাকে খাবার দিতে বলা হয়েছিল।